রান্না করতে করতে ভিডিও করতে চলে এসেছি। দেখে বুঝতেই পারছো। কারণ কি বলতো, মানে এত গরম পড়েছে, এদিকে রান্না, এদিকে বাড়ির কাজ, সমস্ত কিছু একসঙ্গে কোঅপারেট করা আমার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর আমি না একদম গরম সহ্য করতে পারি না, তার জন্য এসি ফ্যান দুটো চালিয়েছি, তবু দেখো আমার ঘাম টপ টপ করে পড়ছে। একটু সময় লাগবে আর কি ঘামটা শুকনো হতে। আহ, যাই হোক, এটা অন্য ব্যাপার। আমি এখন ভিডিওটা করতে এসেছি। হ্যাঁ, একটা ভিডিও দেখে খুব ভালো লাগছে জানো তো। মানে একটা 60,000-এর চ্যানেল একটা 11,000-এর চ্যানেলকে নিয়ে যদি ভিডিও করে, সত্যি কথা বলতে একটু আনন্দ হওয়ারই কথা। কারণ কিমা, জাস্ট, হ্যাঁ কিমা, তাকে তো সবাই চেনেন, তাই না? সবাই চেনেন। আর কন্ট্রোভার্সির জন্য মোটামুটি এখন টপ ক্লাস জায়গায় রয়েছে, সাবস্ক্রাইবার হিসেবে, ভিউজের হিসেবে টপ ক্লাস জায়গায় রয়েছে। আর সেখানে আমার মতো একজন, যার ভিডিওতে 1000 ভিউজই হয় না, তাকে নিয়ে যদি ভিডিও করে, তাহলে সেটা আমার মনে হয় আমার কাছে যথেষ্ট গর্বের বিষয়। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে নিয়ে ভিডিওটা করার জন্য। এটা আমি, হ্যাঁ, আজকে থেকে আর আহ, কিমা বলবো না, কিমা দি বলবো। কারণ তিনি ভিডিও করে আমাকে বলেছেন যে আমি তার দিদির মতো, দিদির মতো বোঝাচ্ছি। অন্যদেরকেও বলেছে, আমার কথাও বলেছে। তো অন্যরা কে কি বলবে আমি জানি না, বাট আমাকে যেহেতু উনি দিদির মতো বলেছে, তাহলে ওনাকে দিদিই বলা উচিত। তো আজ থেকে উনি কিমা দি। তো যাই হোক, কিমা দি ভিডিওটা করেছে। তার বক্তব্য যে আমি ভালো বক্তা। কারণ সে দুদিন আমার লাইভে এসেছিল, এবং লাইভে এসে এটা আমার বোঝা উচিত, উনি বলেছেন যে আমাকে উনি নজর করেন, মানে আমার ভিডিও বলো লাইভ বলো উনি দেখেন। এটা আমার বোঝা উচিত, কারণ দুদিন এসে দু রকম কমেন্ট করেছে। ঠিক কথা। যখনই একটা বড় কোনো চ্যানেল হোল্ডার আমার লাইভে এসে আমাকে কিছু বলবে, তো এটা আমার বোঝা উচিত যে সে আমাকে নজর করছে, নাহলে সে কি করে হঠাৎ করে আসবে কমেন্ট করতে। তার মানে সে দেখে, সে যে কোনো কারণেই হোক দেখুক, সে কন্টেন্টের জন্য দেখুক, কি বলছি দেখুক, ওনার কিউরিসিটি হচ্ছে বলে দেখছে, যে কোনো কারণে দেখছে। তো আমরা এখানে এসেছি কি করতে, একটু বলো তো। আমরা এসেছি এখানে আমাদের ভিডিওগুলো লোকে যাতে দেখে, তো সেই জন্যই তো। তো সেখানে যদি একটা বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার ভিডিও দেখে, সেটা আমার কাছে অনেক বড় পাওনা। সে আমাকে নেগেটিভ কন্টেন্ট করছে কি আমি তাকে নেগেটিভ কন্টেন্ট করছি, ডাজেন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে সে আমার কথা শুনতে ইন্টারেস্টেড হচ্ছে। ভুল বলি, ঠিক বলি, যাই বলি, ইন্টারেস্টেড হচ্ছে। এবং তার পিছনে সে রিজন দেখিয়েছে। আমি বুদ্ধি ঠিক মতো অ্যাপ্লাই করি না, কিন্তু আমি কথা ভালো বলি। এখন ব্যাপারটা হচ্ছে, ওনারা ক বছর রয়েছে, ওনাদের কথা অনুযায়ী ওনারা 3 বছর রয়েছেন। আর আমি ক বছর রয়েছি, 1 বছর রয়েছি। তাহলে ট্রিক্স, বুদ্ধি, এগুলো অ্যাপ্লাই করতে আমার তো সময় লাগবে। কারণ বাইরের মার্কেটিং আলাদা কথা, কিন্তু ইউটিউবের মার্কেটিং আমার শিখতে একটু সময় লাগবে। তো ন্যাচারালি ওই ট্রিক্স ইউজ এখনও হয়তো আমি করতে পারি না, বা কোনটা কি, হয়তো কোথায় কি কূট বুদ্ধি সম্পূর্ণ হতে হবে, সেটা আমি হয়তো বুঝি না। সেই জন্য ওনার মনে হয়েছে আমার বুদ্ধি কম। তো এটা নিয়ে কোনো খারাপ কিছু আমি ভাবছি না। বুদ্ধি কম হওয়াটা কিন্তু খারাপ জিনিস নয়। বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। কম বুদ্ধি বেশি বুদ্ধি সম্পূর্ণ ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে অ্যাপ্লিকেশন। সেই অ্যাপ্লিকেশনটা হয়তো ওনার মনে হয়েছে আমি ঠিক জায়গায় ঠিক সময় করছি না, সেটা ওনার মনে হতে পারে। এবারে দেখো, এইখানে কনফিডেন্স হওয়ারও ব্যাপার নেই যে আমি বিশাল বুদ্ধিমতী, না 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 না, একদমই নয়। কন্ট্রোভার্সি করতে গেলে দুটো জিনিস লাগে, আইকিউ লাগে, আর বুদ্ধি, সরি, আর বক্তা ভালো হতে হয়। বক্তা তুমি ভালো না হলে কন্ট্রোভার্সি করতে পারবে না। তাহলে একটা চ্যাপ্টার উনি আমাকে টিক মার্কস দিয়েছেন যে হ্যাঁ আমি বক্তা ভালো। একটা জায়গায় উনি আমাকে ক্রস মার্ক দিয়েছেন যে না আমি এটা ভালো না, মানে বুদ্ধি অ্যাপ্লাই করতে পারি না। বুদ্ধি নেই বলাটা তো ভুল। ভগবান সবাইকেই বুদ্ধি দিয়েছে, সমান বুদ্ধি দিয়েছে, কিন্তু সেটাকে খুঁড়ো ধার করতে হয় সবাইকেই, সব কাজে। তো ইউটিউবের প্রফেশনে আমি 1 বছর রয়েছি, ওনারা 3 বছর রয়েছে। ডেফিনেটলি ওনারা যে ক্ষুরোধার সম্পন্ন, যেভাবে ভিডিও করতে জানবে, কিভাবে ভিউজ কামাতে হয় জানবে, আমি সেটা জানবো না। আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড খেলবো, কারণ আমাকে সময় লাগবে ওগুলো শিখতে, আরও 2 বছর লাগবে আমার, তবে না হবে। একদিনে তো কোনো মানুষ শিখতে পারে না। তো বুদ্ধি খুঁড়ো ধার করতে হবে, বুদ্ধি নেই বলাটা ভুল। সবারই বুদ্ধি সমান আছে, সে যে যেরকমভাবে অ্যাপ্লিকেশন করে, সেই অ্যাপ্লিকেশনটা আমাকে শিখতে হবে। তো এটা ভালো বুদ্ধি দিয়েছে, উনি আমাকে ভালো বুদ্ধি দিয়েছে। কিন্তু ওখানে উনি কিছু কথা বলেছে, যেই কথাগুলো আমার মনে হয়েছে উনি ঠিক বলেনি।
প্রথম কথা হচ্ছে উনি বলছেন আমি নিতাম নিমি আর মিত্তির আর টিনা এবং ওনার বউ আর ছেলেকে একসাথে গুলিয়ে ফেলেছি। না না, এটা ভুল। কথাটা হচ্ছে আমি বলেছি নিব্বা নিব্বি নিতাম নিমি, এবং সেই জায়গায় নিতামরা যেহেতু বসে গেছে তাদের চ্যানেল, এবং সেই জায়গায় উনি এদেরকে থ্রো করেছে, ওনার ছেলে এবং ছেলে বউকে থ্রো করেছে। তাহলে আমি নিতামদের সঙ্গে ওদের কম্পারিজন করেছি থ্রোয়িংয়ে, যে আজকের নিতাম নিমি ভিডিও করছিল, তাদের যে প্রবলেম হোক, যে কোনো কারণেই হোক, ওরা জর্জরিত নানা রকমভাবে, এবং তারা ডিট্যাচ এবং আলাদা আলাদা ভিডিও করছে, এবং নিব্বা নিব্বির প্রেম বিয়ে অনেকেই দেখতে ভালোবাসে। সেই জায়গায় উনি ওদেরকে রিপ্লেসমেন্ট হিসেবে বাজারে নিয়ে এসেছে। ভালো করে বোঝো ব্যাপারটা। আচ্ছা, গেল এটা। তারপরে আমি এটা বলেছি যে ইউটিউব একটা স্বাধীন প্ল্যাটফর্ম, সোশ্যাল প্ল্যাটফর্ম, এখানে যে কেউ ভিডিও দিতে পারে, কোনো অসুবিধা নেই। না তো আমার কারোর, না তো ওনার কারোর। যে যেরকমভাবে ইনকাম করতে পারে করতেই পারে, অসুবিধে কিচ্ছু নেই। আমি এ কথাটা বলিনি কেন এসেছে ওরা, আমি জাস্ট বলেছি কেন রিপ্লেসমেন্ট ঠিক এই টাইমে করা হয়েছে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, যদি সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে পারে তো ক্ষতি কি আছে, সবাই চায় ইনকাম করতে। তবে এটাও ঠিক, যখন তুমি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে বা ব্লগার হিসেবে মার্কেটে নামবে, তখনই তোমাকে নিয়ে ক্রিটিসিজম করার লোকও জন্মে যাবে, সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক। এটাই তো মানে আমাদের স্বভাব। আমরা তো পরের কন্টেন্ট নিয়েই কাজ করি, তো সেইখানে আজকের কিমাদের বাচ্চাদেরকে কেউ কি ছাড়বে? আমি হয়তো আজকের ফার্স্ট করেছি, কেউ কি ছাড়বে? কোনো জায়গায় কোনো কিছু হলেই সেখান থেকেই কন্ট্রোভার্সি তৈরি হবে, ভালো অথবা মন্দ, নেগেটিভ অথবা পজিটিভ হতেই পারে। তো এই জিনিসটাকে নিয়েই চলতে হবে। আমরা ভিডিও করছি মানে অ্যাজ আ ব্লগার আমাদেরকে নিয়ে কোনো না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আমাদেরকে কোনো বাজে কথা বলছে, কোনো লুজ টক করছে, কোনো নোংরা কথা বলছে না, সেটা তো নয়, তাহলে তো অসুবিধা নেই। হেলদি ক্রিটিসিজম অলওয়েজ ওয়েলকাম, তাই তো? তাহলে আমার বক্তব্য, তারা অবশ্যই ভিডিও করতে পারে, আর তারা ভিডিও করলে আমরা কন্ট্রোভার্সি করতে পারি। কাউকে ছেড়ে দেওয়ার বিষয় না। কোনো একজন আমাকে এসে বলেছিল ওদেরকে ছেড়ে দাও, ছেড়ে দেওয়ার বিষয় নয় তো, এটা এটা কন্ট্রোভার্সি করা। তো হেলদি ক্রিটিসিজম করতেই পারি, তাই না? যেগুলো যেগুলো দেখবো ক্রিটিসিজম করতে পারি, ভালোটা ভালো, খারাপটা খারাপ বলবো। আচ্ছা, এইবার ওনার বক্তব্য অনুযায়ী আমি কেন টিনাকে কোনোদিন বোঝাইনি সংসারে ফিরে যেতে, প্রথম। দ্বিতীয় কথা, তারা পরকিয়া করছিল সেটা আমি প্রমোট করেছি এবং তাদেরকে উৎসাহ দিয়েছি, এটা তার কথা। আচ্ছা, এবার প্রথমটা বলি। প্রথম কথা হচ্ছে, উনি তো আমার সব ভিডিও দেখে না, হয়তো ভেরি রিসেন্ট 2-1টা ভিডিও দেখেছেন। তো সেইখানে আমি লাস্ট দিকে 2টো ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম ছেলেটার স্বার্থে মা বাবা দুজনকে এক হয়ে থাকাটা দরকার, কারণ না হলে এই কেস কামারি এগুলোতে জর্জরিত হয়ে সংসারটা রসাতলে চলে যাবে, বাচ্চাটার ভবিষ্যৎটা ইনসিকিওর জায়গায় চলে যাবে। কারণ একটা বাচ্চার জন্য তার মা বাবা দুজনকেই লাগে, এবং সেই জায়গা থেকে বলেছিলাম যদি কোনো আন্ডারস্ট্যান্ডিং করা যায় তাহলে অবশ্যই করে নেওয়া ভালো দুজনকেই, এটা বলেছিলাম। তাহলে কোথায় আমি পরকীয়া প্রমোট করছি? আমি তো বলছি সংসার করা উচিত যে কোনো মানুষকেই। হ্যাঁ, এবার তাদের কি হয়েছে ভিতরে সেটা তো আমি জানি না, বাট আমি চাই যে বাচ্চার জন্য মা বাবা একটা সুস্থ পরিবেশ দেওয়ার হলে তাদেরকে এক জায়গায় থাকতে হবে। তবে অবশ্যই যদি এক জায়গায় থাকি অথচ রেগুলার বেসিস ঝগড়া অশান্তি করি, তাহলে তো সুস্থ পরিবেশ হবে না, সেটা তো তারাই বলতে পারবে কি করতে পারে। কিন্তু যদি বাচ্চাটার ভবিষ্যতের কথা ভাবা যায় তাহলে সেখানে মা বাবা দুজনকে লাগবে এবং তাদেরকে এক হওয়ার দরকার, এটা তো আমি ভিডিও করে বলেছি। হ্যাঁ, আচ্ছা, এইবার বলছে উনি যে টিনা এবং টুদীপ্ত দুজনে আমার লাইভে এসে পরকিয়া করতো। নেভার, নেভার। প্রথম কথা হচ্ছে লাইভটা ওপেন থাকে, পাবলিক থাকে। যেমন তুমি আমার লাইভে এসে কথা বলেছো, আমি কি তোমাকে ধরে রাখতে পেরেছি? না আমি জানতাম তুমি এসে কথা বলবে, বা আমি কি জানতাম তুমি এসে কমেন্ট করবে? জানতাম না, ঠিক আছে? এবার আমি সবসময় সবাইকে বলি আমার বাড়ি এটা, আমি যখন লাইভ করি ওটা আমার বাড়ি। তো
তো ওই বাড়িতে যেই আসুক, অ্যান্টি ক্রিয়েটার আসুক, অ্যান্টি ভিউয়ার্স আসুক, অ্যান্টি বা যারা যাদেরকে কন্টেন্ট করি তারা আসুক, যে আসুক, তাদের সবার জন্য অলওয়েজ ওয়েলকাম। কারণ আমার বাড়িতে আসলে আমি তাকে কখনোই বাজে কথা বলতে পারবো না। তো দ্যাটস ওয়াই আমি না তো টুদীপ্তকে না তো টিনাকে কাউকেই বাজে কথা বলতে পারবো না, বলিও নি। কিন্তু তারা সেখানে কোনো পরকীয়া করেনি। তারা এসে তাদের মতো করে, টিনা এসে যেটা করতো মজা করতো। এবার দুদিন টুদীপ্ত এসেছিল, এবার টুদীপ্ত এসে দু চারটে কথা বলেছিল, পরকীয়া করেনি। কেউ লাইভে এসে কেন পরকীয়া করবে? তার যদি পরকীয়া করার ইচ্ছা থাকে তাহলে তারা একান্তে তাদের ফোন আলাপ করবে। আমার লাইভে এসে তারা পরকীয়া করবে বা পরকীয়া প্রমোট করবে? কেন করবে না? তো তারা তাদের মতো একান্তে পরকীয়া করবে যদি করার হয়। আমার লাইভটা এখানে বড় ব্যাপার নেই। তারা আমার লাইভে এসেছিল, তো সেইখানে যেই আসুক আমি তার সঙ্গে মিসবিহেভ করতে পারবো না। একান্তই যদি সে আমাকে গালাগালি বা বাজে কথা বা নোংরা কিছু বাজে কথা বলে, তবেই আমি তাকে হাইট করে দিই বা ইগনোর করি। আদারওয়াইজ অনেকেই তো আমার লাইভে আসে, নেগেটিভ পজিটিভ সব রকম ভিউয়ার্স, আমার অ্যান্টি ক্রিয়েটারদের ভিউয়ার্সরাও আমার লাইভে আসে। তারা অনেক সময় এসে বাজে কথা বলেছে, ভালো কথা বলেছে। তো তারা সবাই এসে এটা দেখেছে যে আমি কারোর সাথেই মিসবিহেভ করি না লাইভে। তার কারণটা এটা আমি বললাম যে আমার এটা বাড়ি, সেখানে যেই আসবে তাকে অলওয়েজ ওয়েলকাম করব আমি, ঠিক আছে? আচ্ছা, গেল এটা। এইবার বলা হচ্ছে যে আমি কেন বললাম না যে টুদীপ্তর সঙ্গে ব্যাপারটা। আচ্ছা, আমরা এখানে কি করি? আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটার, যা দেখবো সেই অনুযায়ী কথা বলবো। কেউ পার্সোনালি কার সাথে কি প্রেমালাপ করবে, কি করবে না করবে, সেই ব্যাপারে কি আমি কথা বলতে পারি? ভিডিওতে যেটুকুনি দেখেছি সেই অনুযায়ী আমি কথা বলতে পারি। তাছাড়া অন্য কোনো রাইট ডিসিশন নেওয়ার জন্য আমি তাকে বলতে পারি না। তার কারণ হচ্ছে যে আমার কথাটা সে শুনতে বাধ্য নয়। আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমার মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মতোই বিহেভিয়ার করতে হয়। একেবারে যদি তার পার্সোনাল জায়গায় ঢুকে যাও, গিয়ে সেখানে জ্ঞান দিতে শুরু করো, সেটা মনে হয় না ঠিক লাগবে। কারণ আলটিমেটলি আমি তার কে? আমি তো তার কেউ নই। আমি কন্টেন্ট করি তাকে নিয়ে, পজিটিভ করতে পারি, নেগেটিভ করতে পারি। তাহলে আমার কথাটা সে শুনতে বাধ্য, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, যেখানে তার বাবা মা ব্যাপারটাকে সেই সময় কিছু বলেনি, এখন কি হয়েছে জানি না, তাহলে আমি কে বলবার? আমি কখনোই পরকীয়াকে সাপোর্ট করি না, এটা বহুবার ভিডিওতে বলেছি। আর বেসিক্যালি এই টুদীপ্তকে আমি কোনো কালেই পছন্দ করি না, সেটাও আমি ভিডিওতে বলেছি। এই টুদীপ্ত ছেলেটাকে আমি কখনোই পছন্দ করি না। আমি জাস্ট বলেছিলাম, যদি তোমার মিত্তিরের সঙ্গে প্রবলেম হয়, সেক্ষেত্রে তুমি সেলফ সাফিসিয়েন্ট হও এবং নিজের মতো করে ভিডিও করো, নিজের মতো করে 2 বছর 3 বছর কাটাও সংসার জীবনে। তারপরে তোমার যদি মনে হয় যে তুমি এইবার কাউকে চুজ করবে, তাহলে অন্তত তাকে বুঝে শুনে তার সঙ্গে মিশে 2-3 বছর কাটিয়ে তারপরে একটা ডিসিশনে আসো। কখনোই আমি এই টুদীপ্ত ব্যাটাকে পছন্দও করিনি আর তার সঙ্গে পরকীয়াকে সাপোর্টও করিনি। এটা তুমি হয়তো দেখোনি আমার ভিডিও ঠিক মতো, সেই জন্য বলছো। আমি ওকে বলেছিলাম এই মুহূর্তে ওর সব থেকে ভালো সলিউশন হবে যে সে একা থাকুক এই মুহূর্তে, যেহেতু মিত্তিরের সঙ্গে সে মানে কি বলবো, একটা সম্পর্ক ছেদ করতে চাইছে সেই সময়। আর তাহলে তুমি একা থাকো, সেলফ সাফিসিয়েন্ট হও, সেলফ ডিপেন্ডেন্ট হও, 2-3 বছর কাটাও, তারপরে গিয়ে একটা ডিসিশনে এসো। কারণ তোমার বয়সটা এখন খুব একটা বেশি হয়নি, তো অনেকে 28-29 এমনিই বিয়ে করে। তো সেই জায়গা থেকে তারপরে তুমি একটা রাইট ডিসিশনে আসো এবং ঠিকঠাক তোমার এলিজিবল ছেলে চুজ করো এবং তারপর তার সঙ্গে 2-3 বছর মেশো, তারপর বিয়ের কথা চিন্তা করো। এই কথাই বলেছিলাম, ঠিক আছে? তো যাই হোক, এখন যতদূর আমি জানি প্রদীপ্তর সঙ্গে তার আর রিলেশন নেই, সে কোনোভাবেই আর পরকীয়া করছে না। এবং সবথেকে বড় কথা, সে এখন একাই রয়েছে এবং ভবিষ্যতে কি করবে সেটা পরের ব্যাপার। কিন্তু এখনো পর্যন্ত সে মিত্তিরেরই বউ, সেপারেশনে আছে, অর্থাৎ ডিভোর্সের কথাও সে ভাবছে না, পরকীয়াও সে করছে না, ডিভোর্সের কথাও সে ভাবছে না, সে সেপারেশনে আছে। এবং তার এখনো পর্যন্ত মিত্তিরি তার বর এবং মিত্তিরি তার ছেলের বাবা সব কিছুই ঠিক আছে। অথবা এখানে আর কিছু বলার নেই, সে নিজে নিজে নিজের ভুল বুঝতে পেরে নিজের মতো করে নিজেকে বুঝিয়ে নিয়েছে। আচ্ছা, এইবার কথা উঠছে যে আমি কেন তার মাকে বলছি না যে তুমি এখন রিলস করছো, তোমার সন্তানের এরকম পরিস্থিতি সেই সময়। আচ্ছা, একটা কথা বলো তো, মানে আমাদের এই যে কত অকওয়ার্ড সিচুয়েশন হয় না, এই যে আমার আজকের মা বাবা নেই, ঠিক আছে, একটা সময় তো খুব কষ্ট হয়েছিল,
প্রথম প্রথম খুব কষ্ট হতো, 1 বছর পর্যন্ত প্রচণ্ড কষ্ট হয়েছে। কিন্তু তারপরেও কি কোনো জায়গায় যাওয়া, 1 বছর ধরে কোথাও যেতে নেই, কোনো শুভ অনুষ্ঠানে এই হ্যানা থানা এগুলো যেতে নেই, তো যাওয়া হয়নি। কিন্তু তারপরে সমস্ত কিছুকে বন্ধ করেছিলাম? করিনি তো। খাওয়া দাওয়া ঘোরা ফেরা সমস্ত কিছুই করছিলাম, ঠিক আছে। আচ্ছা, আমার বাবা যখন চলে গেলেন তখন আমার মা একেবারেই একা, কারণ আমরা 2 বোন, 2 বোনের বিয়ে হয়ে গিয়েছিল, তাহলে মা একা। তো সেই সময় মাও তো প্রথম প্রথম প্রচুর কষ্ট পেয়েছিল। আমার বোনের বাড়িতে 11 মাস ছিলেন, তারপরে এসে নিজেই কিন্তু নিজের মতো করে সংসার হাল ধরে নিজের মতো করে সুখে থাকবার চেষ্টা করছিলেন। তাহলে সেই সময় তো তার জীবনটা অনেকটাই থেমে গেছিল। তাহলে কি তিনি থেমে গেছেন? না। জীবনে চলার নামই তো জীবন, তাহলে কি করে থামবেন? তো সেই জায়গায় আজকের মেয়ের এরকম হয়েছে বলে আজকের টিনার বাবা মা এরা সমস্ত কিছু বন্ধ করে দেবে? কষ্ট কি তাদের হয় না? ডেফিনেটলি হয়। কিন্তু সব সময় কি কষ্ট কষ্ট এটা সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল প্ল্যাটফর্মে এসে দেখাবে? হ্যাঁ, এখানে তো আমরা ইউটিউবে এসেছি কি আমাদের কিছু ভালো মুহূর্ত, কিছু খারাপ মুহূর্ত এগুলো শেয়ার করতে। তো সেইখানে এসে টিনা যা করার তো করছে, আবার টিনার মা এসেও কি চোখে জল মুছবে আর নাতির জন্য হাহুতাশ করবে? এটা দেখতে চাইছেন? যদি এটা দেখানো হতো তখন আপনারাই বলতেন শো অফ, ঠিক আছে। তাহলে কোনটা করবে? আর একটা মহিলা তাকে চ্যানেল খুলে দিয়েছে তার মেয়ে, অবশ্যই, কারণ তারা চাইছে যে ফ্যামিলির সবার চ্যানেল থাক, কিছু পয়সা ইনকাম করুক, এই বয়সে গিয়ে কিছু পয়সা ইনকাম করুক। আর টিনার মায়ের বেশি বয়স না, আমার থেকে হয়তো বছর 2-1-এর বড় ম্যাক্সিমাম, তার থেকে বেশি হতে পারে না, আমি ঠিক জানি না কত বয়স। তো সেই জায়গা থেকে তার কি সব শখ আহ্লাদ উড়ে গেছে? মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ের এই রকম একটা পরিস্থিতি বলে কি তার সব শখ আহ্লাদ উড়ে গেছে? তাদের আর কোনো মানে আনন্দ ফুর্তি করা লাগবে না? আর সে শর্টসগুলো কেন করছে? এগুলো তো আমাদের হচ্ছে সাবস্ক্রাইবার বা ভিউজ গেন করবার জন্য, তাই জন্য সে করছে, চেষ্টা করছে। আমি তো চেষ্টাকে দাগ দেব, কখনোই তাকে অ্যাপ্রিসিয়েট করা ছাড়া ডিমোটিভেট করব না। ভুল করুক ঠিক করুক করুক, মানুষ ভুল থেকেই মানুষকে শিক্ষা নিতে হয়, আবার সে শেখে আর উঠে দাঁড়ায়। তাহলে আমি কেন বারণ করব তাকে? তার জীবনে সমস্ত আনন্দ তাকে বঞ্চিত করতে বলবো কেন? তার মেয়ের এরকম কঠিন পরিস্থিতি হয়েছে, সেই জায়গায় মেয়ে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছে, মেয়ের ডিসিশন ঠিকঠাক নেবে, সেই জায়গায় মেয়ের জন্য তো তার বাবা বলেছিল কথাটা, তারপরেও জিনিসটা ঠিক হয়নি। তাহলে এখন কি তারা সারাক্ষণ ধরে কান্নাকাটি করবে, সিন ক্রিয়েট করবে, রোজ এসে কষ্ট দেখাবে? আজকে 2 দিন ও ছেলের কথা বলেছে বলে সেই নিয়ে কত ভিডিও নেমে গেল, আর আজকে তার মা বাবা যদি এগুলো বলতে বসে তারপরে মা বাবাকে নিয়ে শুরু হবে ন্যাকামো নাটক। তো কেন? ওরা যেরকম আছে সেরকম থাক না, আমার বলার কোনো প্রয়োজনই নেই এই জায়গায়। আমি তো মনে করি ঠিক করছে, মা বাবার উচিত নিজেদেরকে আনন্দের মধ্যে রাখা, মেয়েকেও শেখানো যে তুমি আনন্দের মধ্যে থাকো, কষ্টের মধ্যে না। একটা জিনিস ডিটাচ হয়েছে, কষ্ট নিশ্চয়ই হচ্ছে। একটা মেয়ে এরকম হতে পারে না তার সন্তান তার অন্য জায়গায়, সে এক জায়গায়, তার কষ্ট হচ্ছে না? অবশ্যই হচ্ছে, কিন্তু কষ্টটা শো করছে না। আর তার বাবা মাই বা কেন শো করবে? শো করে তার আরো মানে আর কি কষ্ট বাড়িয়ে দেবে? হাসি খুশি তো রাখতে হবে। আমি তো মনে করবো ঠিক করছে ওরা, আমি একদমই বলার জায়গাতে নেই। এবার শর্টস, তো শর্টস তো মানুষ এইগুলোই দেখে যেগুলো দেখে মানুষ এন্টারটেন হয়, আনন্দ পায়। উল্টোপাল্টা শর্টসই লোকে পছন্দ করে, তো সেই জন্য দেখাচ্ছে ওরকম। তো চেষ্টা করছে ওনারা, সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আচ্ছা, এইবার লাস্টলি একটা কথা আমার খুব বলার আছে, সেটা হচ্ছে যে কিমাদি বলছে যে ওনার বৌমা, ছেলের বৌমা এই রকমই, কিরকম বললো, জামা কাপড় মানে স্নান টান করে বা কোনো সময় ছেড়ে বাথরুমেই ফেলে রেখে আসে, নিজেরটা নিজে ধোয় না। দিস ইজ ভেরি ব্যাড হ্যাবিট, একদমই ব্যাড হ্যাবিট। যতই ছোট হোক, একেবারে তো 12-13 নয়, 12-13 হলেও করতে হয়। আমি একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা কিন্তু একেবারে একেবারে খুব কি বলবো, অসচ্ছল অবস্থা দেখে আসিনি, আমরা কিন্তু সচ্ছল, আমার বাপের বাড়িতে ছিলাম। কিন্তু তবু আমার ভালো মনে আছে ক্লাস 5-এ যখন আমার বোন পড়ে, তখন জামা কাপড় বালতির মধ্যে রেখে, জলের মধ্যে রেখে চলে যেত, পালিয়ে যেত স্কুলে, যাতে কিনা মা ধুয়ে দেয়। আমাদের কিন্তু তখনও কাজের লোক ছিল, জামা কাপড় কাচানোর জন্য কাজের লোক ছিল। কিন্তু আমার মা ডেলির যে জামা কাপড়গুলো, যেগুলো ধোয়া জল কাচা এইসব করতো, সেগুলো কিন্তু তার মানে কাচতো না, আমাদের তখন সপ্তাহে 1 দিন করে কাচতো, এরকম ছিল সিস্টেম। তো হাতে কাচা হতো। তো
তো এই সময় আমার মা কিন্তু যতক্ষণ ছেলে মেয়ে স্কুল থেকে আসেনি ততক্ষণ বালতির মধ্যে জামা কাপড় রেখেই দিত। ও আসলে ওকে দিয়ে ধুইয়ে মেলাতো। কেন বলো তো? তোমরা বলতে পারো এরকম পাষাণ কেন মা, একটু ধুয়ে দিতে পারতো না? না, আজকের ডেটে আমরা বুঝি মা ঠিক করেছিল। তখন কষ্ট হতো, তখন মধ্যে ইস আমার মা একটু ধুয়ে দিল না। আমি যদিও জামা কাপড় ধোয়াতে এক্সপার্ট ছিলাম, আমার খুব একটা অসুবিধা হয়নি, তো আমার বোনের খুব কষ্ট হতো, কিন্তু তারপরেও আমার মা করিয়েছিল এই জন্য জানে যে একটা সময় গিয়ে তাকে নিজেরটা নিজেই করতে হবে, সে বিয়ের জন্য হোক, কাজের জন্য হোক, যার জন্য হোক, তাহলে তখন ওর কষ্ট হবে। ঠিক আছে, তার থেকে এখন থেকে অভ্যাসটা করাই। তার জন্যই কিন্তু আমাদের নিজেদের জামা কাপড় আমরা নিজেরা জল কাচা করে ধুতাম, সপ্তাহে একদিন যখন কেচে দিত আলাদা কথা। আর আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকেই আমি নিজের স্কুলের জামা কাপড় নিজে কাচতে পারতাম। ক্রেচ আর হচ্ছে তোমার জামা কাপড় আমাকে নিজেকে কাচতে হতো, মানে জুতোটা, মোজাটা আর জামা কাপড়, এটা আমাকে আমার মা শিখিয়েছিলেন। ঠিক আছে, আর যখন আমি কলেজে পড়ি তখন থেকে আমাদের কাজের লোক থাকতেও আমি আমার জামা কাপড় যেহেতু পছন্দ হতো না সবসময়, নিজের জামা কাপড় নিজেই কাচতাম। তো এগুলো গুড হ্যাবিট, দিস ইজ নট ব্যাড হ্যাবিট। ঠিক আছে, তো আজকে আপনি নিজেই বলছেন যে মানে বাথরুমে জামা কাপড় ফেলে রেখে দিয়ে চলে আসে, এটা খুব ব্যাড হ্যাবিট, খুবই ব্যাড হ্যাবিট। ঠিক আছে, তো এটা ঠিক করাতে হবে। এটা কোনো মানে খুব বড় কথা নয় যে বিশাল কিছু করেছে, এটা ক্রেডিট নয়, এটা ডিসক্রেডিট, এটা বুঝতে হবে আগে। আচ্ছা, এইবার বলছেন আপনাদের কাচার ধোয়ার লোক আছে, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু নির্দিষ্ট স্থানে জামা কাপড় রেখে দিতেই পারে। ছাড়া জামা কাপড় নির্দিষ্ট স্থানে রেখে দিতেই পারে, যে এগুলো কাচার লোক আছে তাহলে সে কেচে দেবে যেখানে, তাহলে নির্দিষ্ট স্থানে রাখতে পারে, বাথরুমে ছেড়ে রেখে আসা তো ঠিক নয়। আচ্ছা গেল, এইবার বলছেন যে ওরা ওখানে থাকে কিন্তু রোজের জামা কাপড় এখান থেকেই কাচিয়ে নিয়ে যায়, তার কারণটা কি, যেহেতু আপনাদের কাজের লোক আছে সে কেচে দেয় সেই জন্য। তো সেটা ঠিক আছে, একটা বড় ব্যাগে করে নিয়ে এসে জামা কাপড় রেখে দেয়, কারণ এখানে যেহেতু কাজের লোক আছে, অসুবিধে কিছু নেই, খুব ভালো। আচ্ছা, এইবার আর একটা কথা আপনি বললেন ওখানে যে কাঁচার জামা কাপড় ও খুঁজে দেখেও না ওর এখানে কি আছে না আছে, যদি না ও দেখতে পায় সঙ্গে সঙ্গে ওর মাকে ফোন করে, দিস ইজ ভেরি ব্যাড হ্যাবিট। নিজের জামা কাপড় কি আছে না আছে সেগুলো না জেনে আবার একটা কিছু বলা এবং সঙ্গে সঙ্গে সেটা পাওয়া, এটা খুব ব্যাড হ্যাবিট। এটা বাবা মা ছেলে মেয়েকে প্রশ্রয় দিচ্ছে, আর এই প্যাম্পারিং ভালো নয়। আমার যা আছে সেগুলোকে যত্ন করা শেখাতে হয়। আমার যা জিনিস আছে, হ্যাঁ আমাকে কিনে দিতেই পারে, কিন্তু আমার যেগুলো আছে আমি সেগুলো জিনিসগুলো যত্ন করে রাখবো। তো সেই অভ্যেসটা করানো উচিত কার? মায়ের, এবং তার শাশুড়ি মার অলসো। তাই দুজনেই আপনারা করেননি। তো যেগুলো ব্যাড হ্যাবিট সেগুলোকে নিয়ে আপনারা গর্ব অনুভব করছেন। যতই বড়লোক ঘরে বিয়ে হোক, নিজের জিনিসটা নিজে গোছানো শেখাতে হয়, নিজের জিনিসটা নিজেকে কেয়ার করতে শেখাতে হয়। আর একটা জিনিস রয়েছে, আবার আমি মাকে বলে দিলাম, মা আবার কিছুটা জিনিস পাঠিয়ে দিল, এগুলো তো পয়সার অপচয়, এগুলো তো পয়সার অপচয়। তো অপচয় শেখানোটা কি ভালো জিনিস? আমি মনে করি না। আচ্ছা গেল এটা। এবার আপনি বলছেন যে আমার এত বড় বাড়িটা কার? ছেলেরই তো। একদমই তাই। তাহলে আমার মেয়ের আছে, আমার শ্বশুরবাড়ির যে পৈতৃক জায়গা সেখানে আমার মেয়ে ভাগ পাবে, ভালো কথা। আমরা জানি ছেলে এবং মেয়ের সমবন্টন হয় সব জায়গায়। তাহলে আপনি যে আমাকে বলছিলেন শেখানোর কথা, তাহলে এই যে মিত্তিরের বাড়িতে মিত্তিরের মায়ের সঙ্গে তো আপনার যথেষ্ট ভালো সম্পর্ক, বলেন না কেন যে ছেলে মেয়ের সমান অধিকার? কেন মেয়ের অধিকার থেকে বঞ্চিত করেছেন? বলেননি, তাই তো? তো যাই হোক, সেটা বলেননি, আপনার ব্যাপার, কিন্তু আমি হলে এটাই বলতাম, ছেলে মেয়ে সমান অধিকার। যারা দেয় না তারা ভুল করে। আপনি যেটা করছেন ঠিক করেছেন, ছেলেকে দেব, মেয়েকে দেব। আর যাদের দুটো মেয়ে আছে তাদের তো প্রশ্নই ওঠে না, যেমন আমরা তো দুটো মেয়ে, তো দুটো মেয়েকেই দিতেই হবে। তো যাই হোক, আমাদের দিতে হয়নি, আমরা এমনিই পেয়ে গেছি। তার কারণ হচ্ছে আমাদের মা বাবা খুব তাড়াতাড়ি চলে গেছেন, তো সেক্ষেত্রে আমাদের বন্টনটাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে, তাই আমরা দুজনে পেয়ে গেছি। আমি একটা জায়গা পেয়েছি, আমার বোন একটা জায়গা পেয়েছে, যাই পেয়েছে, যেটাই পেয়েছে সেটা সবাই মানে আমার বোনও পেয়েছে, আমি পেয়েছি, ডিপ্রাইভ কেউ কাউকে করতে পারবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, এইবার আপনি বলছেন যে ওই বাড়িটা আশীর্বাদ। হতেই পারে আমার নিজের, মানে আপনার নিজের 4টে বাড়ি থাকতে পারে, আপনার বেয়াই বেয়ানের 5টা বাড়ি থাকতে পারে, সেটা আলাদা জিনিস। ঠিক আছে, কিন্তু তার মানে তার বাবার বাড়িতে সে থাকবে না, এটা কোনো কথা হলো? এটা কোনো কথা হলো না। একটা মানুষের অগাধ সম্পত্তি থাকতে পারে, অগাধ। তার মানে কি তাকে ওই আশীর্বাদ দিয়েছে বলে আলাদা থাকতে হবে? এরকম কোনো ব্যাপার? আলাদা থাকলে যে সুবিধেগুলো পাওয়া যায় সেগুলো হয়তো পাওয়ার জন্য সেখানে থাকা হয়েছে। 4টে বাড়ি কি 5টা বাড়ি কি 10টা বাড়ি সেটার ম্যাটার নয়,
সম্পত্তি থাকতেই পারে, এক এক জায়গা থেকে আরও বিশাল বিশাল আরও জায়গা থাকতে পারে, ঠিক আছে না? আচ্ছা গেল। আর এইবার বলছেন যে আরও একটা ব্যাপার বলছেন যেটা উঠে আসছে, সেটা আপনার বেয়ান খুব ভালো, তারা প্রচণ্ড খরচা করতে পারে, সবার জন্য করে এবং আপনাদের জন্যও করে, আপনাকে টাকা কড়ি খরচা করতেই দেয় না, আর ছেলেকেও দিয়ে দেয়, সমস্ত কিছু দেয়। এবং আর একটা জিনিস আপনি বললেন সেটা হচ্ছে ওনার মেয়ের সমস্ত খরচা, এটা আগেও বলেছেন আপনি, ওরা দেয়। আর আপনি কিন্তু দেন, আপনি আপনার মেয়ে ছেলের জন্য ফেস ওয়াশ থেকে শ্যাম্পু থেকে সমস্ত কিছু করে দেন। এইটা খুব ব্যাড হ্যাবিট। ওদেরকে নিজেদেরকে ইনকাম করার মেন্টালিটি তৈরি করতে হবে। আপনি সাবান শ্যাম্পু কিনে দিতেই পারেন ভালোবেসে, জামা কাপড় কিনে দিতেই পারেন ভালোবেসে, কিন্তু বক্তব্য হচ্ছে বাবা মা আছে, সাপোর্টে আছে, থাকবেও, কিন্তু নিজেদের সেলফ সাফিসিয়েন্ট করতে হয় ছেলে মেয়েদেরকে, এটা বলেছিলাম। আজকের ওর মা বাবা ওকে লালু ভালু করে মানুষ করেছে, আপনার কি মনে হয় আমরা ছেলে মেয়েদেরকে ভালোবাসি না? কিন্তু সমস্ত কিছু করাতে হবে। আজকে যদি আমার ছেলে এখন বলে, জানি না তো কি বলবে, যে আমি এক্ষুনি বিয়ে করে নিয়ে আসবো আর সেই লাইবিলিটিস তোমাকে নিতে হবে, আমি তো হাত তুলে নমস্কার করবো যে না, এটা আমি পারবো না। তোমারটা তোমাকে ইনকাম করতে হবে। তুমি যদি কারোর দায়িত্ব নাও, তোমার দায়িত্বটা তার মানে দায়িত্বটা নেওয়ার ক্ষমতা তোমাকে রাখতে হবে, তারপর তুমি বিয়ে করো না, অসুবিধে কি আছে? কিন্তু তোমার দায়িত্ব আমি নেব, এটা তো হতে পারে না। সবার আলাদা আলাদা দায়িত্ব আছে। আমি তোমার সাপোর্টিভ রোল, সাপোর্টিভ প্লে করতে পারি, কিন্তু সব দায়িত্ব আমি নেব না। এটা খুব বড় ব্যাপার নয় যে এখনো মেয়ের জন্য সমস্ত তারা খরচা করে কেন? এই খরচা করার দায়িত্ব আপনার ছেলের, সেটা শিখিয়েছেন? বিয়ে করলেই হলো? বিয়ে মানে কি? রেসপন্সিবিলিটি নেয়া, দায়িত্ব নেয়া, সেটা নিতে শেখাতে হবে। যেগুলো ভুল করেছেন সেগুলো কি করে আমি অ্যাপ্রিসিয়েট করি বলুন তো? দায়িত্ব নেয়া শেখাতে হবে। সবার যে যার নিজস্ব রেসপন্সিবিলিটি আছে। আপনার মেয়ে চাকরি না করলে কি খেতে পারবে না? পারবে তো। তাহলে কেন চাকরি করছে? নিজে সেলফ সাফিসিয়েন্ট হওয়ার জন্য, নিজের দায়িত্ব নিজে নেয়ার জন্য, যথেষ্ট এটা নিজে ফিল করবার জন্য। তো ব্যাপারটা বুঝুন, ছেলের মধ্যে সেটা তৈরি করেননি। উল্টে আবার বলছেন অ্যাপ্রিসিয়েট করছেন, ওর বাবা সব ওকে দিয়ে দেয়, এখনো সমস্ত জিনিস কিনে দেয়। হ্যাঁ হ্যাঁ, এটা কি সংসার হলো? সবই তো ঠেকা জোড়া দিয়ে হচ্ছে। কি ওরা সংসার করবে পুতুল খেলার মতো, আর আপনি ছেলের দিক দিয়ে ঠেকা বুঝবেন, উনি মেয়ের দিক দিয়ে ঠেকা বুঝবেন। এটা বলে না। সংসার মানে সব থেকে বড় জিনিস হচ্ছে রেসপন্সিবিলিটি, সেটাকে নেবে, এটা বলেছিলাম। তো যাই হোক, আপনার ছেলে 20টা ঘর থাক, তার 100টা বাড়ি থাক, আমার কোনো অসুবিধা নেই। কারণ আমার কি, আমার যেটুকুনি আছে সেটুকুনিতে আমি যথেষ্ট হ্যাপি। হ্যাঁ, এইবার একটা কথা বলছেন আমার ছেলে পালিয়ে যাবে বৌমা নিয়ে। আরে আমি নিজেই চাই সেটা, আমার ছেলে বৌমা নিয়ে পালিয়ে যাবে। আমি প্রতিনিয়ত আমার ছেলের কানে এটাই বলি যে যেই তুমি বিয়ের এলিজেবল হবে, তার আগে যদি তুমি কিছু করতে পারো ভালো, যদি করতে না পারো অন্তত রেন্টেড হাউসে নিয়ে গিয়ে তোমার ছেলে বউকে নিয়ে রাখবে স্বাধীনভাবে। তুমি সপ্তাহে হোক মাসে হোক যখন আসবার তখন আসবে বউ নিয়ে। রেগুলার বেসিস যদি এক জায়গায় থাকো, হ্যাঁ বলতেই পারে এই বাড়িটা কি কার অন্য লোকের জন্য না, প্রথমটা তাকে অ্যাকসেপ্ট করতে হবে। প্রথম সময় গিয়ে সমস্ত কিছু মানে শ্বশুর শাশুড়ি এত সব কিছু নিতে পারবে না যদি কাজকর্ম করে। তো আর কাজকর্ম যদি না করে তাহলে টিপিক্যাল হাউস ওয়াইফ মেন্টালিটিও এখন সবাই রাখে না, তাই না? তো সেই জায়গা থেকে আমি কতটা তার সঙ্গে কোঅপারেট করতে পারবো সেটা বড় কথা। তো যদি আমার বৌমা চায় কোঅপারেট করতে আলাদা কথা, আদারওয়াইজ বলবো তোমরা নিজেরা নিজেদের মতো করে থাকো। আমি নিজেই বলেছি এটা, অর্থাৎ পালিয়ে যাওয়ার ব্যাপার নেই, এমনিই আমি চলে যেতে বলেছি। এটা আমার মেন্টালিটি, দুজনের মেন্টালিটি ডিফারেন্ট আপনার আর আমার, তাই জন্য এরকম মনে হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, আবারও জানাচ্ছি থ্যাংক ইউ আমাকে নিয়ে ভিডিও করবার জন্য। হ্যাঁ, আমার তো মনে হয় আপনি যে প্রশংসাটা করেছেন এটার জন্য আমি ধন্য। ঠিক আছে, আর বাদ বাকি বুদ্ধি ওই যে বললাম ইউটিউব কি করে করতে হয়, কতটা করতে হয়, আরও 2 বছর আমাকে সময় দিন, নিশ্চয়ই পারবো, এই আশা রাখতে পারি। তো টাটা সবাই।